রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং বিষয় নিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই এটা ভেবে চিনতে জেনে বুঝে তারপরে সাংবাদিক মহোদয়দেরকে আমি বলবো রিপোর্ট করতে, কারণ সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। যদি একজন সাংবাদিক একটি ভুল তথ্য তুলে ধরেন তাহলে সেখানে ভীতির সঞ্চার হবে এবং সেখান থেকে জনগণের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে। মাঝে মাঝে আমরা দেখি বিভিন্নভাবে নিউজ করার জন্য যে গ্যাস চীন থেকে খারাপ গ্যাস আমদানি হচ্ছে। কোনো গ্যাস, বাজে গ্যাস চীন থেকে আমদানি করা কিংবা কোনো দেশ থেকে আমদানি করা একেবারেই অসম্ভব। কারণ গ্যাসকে যদি আমদানি করতে হয়, রেফ্রিজারেন্টকে যদি আমদানি করতে হয়, সেক্ষেত্রে প্রথমেই আমার পরিবেশ অধিদপ্তরের থেকে পারমিশন নিতে হয় এবং পরিবেশ অধিদপ্তরের ওজোন সেল যখন এটাকে পারমিশন দিচ্ছেন তখন যে দেশ থেকে আমদানি আমরা করছি সেই রপ্তানিকারক দেশেও ঠিক একই রকম ওজোন সেল আছে। আমদানিকারক দেশের রিকুইজিশন অনুযায়ী রপ্তানিকারক দেশের সেই ওজোন সেল তারা জিজ্ঞেস করছেন, ইমেইলের মাধ্যমে কনফার্ম হচ্ছেন যে উনি আমদানি করতে চাচ্ছেন, এই বিষয়ে আপনাদের কাছে পারমিশন আছে কি না। যখন তারা বলছেন যে হ্যাঁ পারমিশন আছে, তখন সেখান থেকে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বলা হচ্ছে যে তুমি তার কাছে রপ্তানি করতে পারো। তাহলে এখানে প্রথমেই আমদানি এবং রপ্তানিকারক উভয় দেশেরই একটা বিশাল ভূমিকা রয়েছে। এরপরে, কারণ পরিবেশ এখন কিন্তু আইন সারা বিশ্বেই, তো এরপরে যেটি হচ্ছে সেটি আমাদের আমদানি পথ জন্য ব্যাংকের কাছ থেকে ঋণপত্র খুলতে হচ্ছে। সেখানেও কিন্তু আমাদের পরিবেশ থেকে ছাড়পত্র আছে কি না, এবং আমাদেরকে পরবর্তীতে যেতে হয় প্রি পারমিশনের জন্য বিস্ফোরক পরিদপ্তরের কাছে। কারণ গ্যাস যেটা ইম্পোর্ট হচ্ছে, গ্যাসটা পরিবেশ সম্মত কিনা সেটা পরিবেশ অধিদপ্তর কনফার্ম করছেন, এবং আমরা যে সিলিন্ডারে করে নিয়ে আসছি গ্যাসটা, সেই সিলিন্ডারটা কতটুকু অথেন্টিক সেটার কনফার্মেশন দিচ্ছেন হচ্ছে বিস্ফোরক পরিদপ্তর। তো সুতরাং গ্যাসের মালিক পরিবেশ অধিদপ্তর এবং সিলিন্ডারের মালিক হচ্ছে বিস্ফোরক পরিদপ্তর। বিস্ফোরক পরিদপ্তরের কাছ থেকে আমরা প্রি পারমিশন পাওয়ার পরে ব্যাংকে যখন সেই পত্রটি আমরা দিচ্ছি, তখন আমরা সত্যিকার অর্থে সুযোগ পাচ্ছি একটি এলসি ওপেন করার। এলসি ওপেন করার পরে এর পরেও আমাদের অন্যান্য বেশ কিছু বিষয় আছে, যে যখন আমার গ্যাসটা জাহাজীকরণ হয়ে দেশে চলে আসছে, তখন এটাকে আবারও বিস্ফোরক পরিদপ্তরের কাছ থেকে ফাইনাল পারমিশন নিতে হচ্ছে। ফাইনাল পারমিশন নেবার পরে আমাদের এটা নেভির কাছে জমা দিতে হচ্ছে। নেভি এটা দেখছেন যে তার ছাড়পত্র আছে কিনা। এরপরে বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে নামানোর পারমিশন দিচ্ছেন, এবং এই গ্যাসগুলো যেহেতু হাই প্রেশার অবস্থায় থাকছে, সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা চেসিসের উপরে থাকে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে থাকে। এরপরে কাস্টমসের নিজস্ব ল্যাবরেটরি আছে, যে ল্যাবরেটরিতে শতভাগ মান পরীক্ষা করা হয়। আপনারা জানেন যে যদি কোনো গ্যাসের 95% নিচে পিউরিটি থাকে তাহলে সেটিকে আমদানি অথবা রপ্তানির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত করা হয়। আমাদের অধিকাংশ গ্যাসই যেগুলো রেফ্রিজারেন্ট যেগুলো আসে সেগুলো 99.99% পিউরিটি থাকে, 99.98% পিউরিটি থাকে। এবং কিছুদিন আগের একটি ঘটনা বলি, যে গত জুন মাসে কে বা কাহারা বলেছিলেন যে কিছু বিপজ্জনক অবস্থায় গ্যাস আসছে, এবং সেখান থেকে কিছু গ্যাস পাঠানো হয়, আটক করা হয়। আটকের পরে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা না করে খুলনা ইউনিভার্সিটিতে পাঠানো হয়। খুলনা ইউনিভার্সিটি সেটাকে চেক করেন, চেক করে দেখেন যে না, সেখানে যে গ্যাস আছে সেটা 99.99% পিউরিটি আছে, এবং সেটাকে পরবর্তীতে তারা সার্টিফিকেটের মাধ্যমে ছাড় করে দেন। কিন্তু একটি জনক একটি পত্রিকা লিখেছে যে সেটা সম্পূর্ণ বাজে অবস্থায় ছিল। তাদের জানার যে ব্যাপ্তি সেটাকে আরও বাড়াতে হবে। সাংবাদিকতার জন্য আমি জানি এটা খুব কষ্টের একটা পেশা।
আরও ভিতরে ঢুকতে হবে, কারণ সংবাদপত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো কিছু একটা জাতি যেভাবে গ্রহণ করে অন্য কোনো কিছু কিন্তু এভাবে গ্রহণ করবে না। সুতরাং যদি জাতির বিবেকবান হয়ে কাজ করেন, তাহলে আমরা যারা ব্যবসা করছি আমাদের সুবিধা হবে, আর না হলে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। তো বিস্ফোরণের ঘটনা হচ্ছে যে আমরা জানি যে পরিবেশের বেশ কিছু পরিবর্তন আসছে। আমাদের এখানে যে রেফ্রিজারেন্ট যেগুলো ব্যবহার হচ্ছে, এই রেফ্রিজারেন্টগুলো প্রধানত দুই রকম, একটা হচ্ছে সিনথেটিক আর একটা হচ্ছে ন্যাচারাল রেফ্রিজারেন্ট। সিনথেটিক রেফ্রিজারেন্ট যেগুলো ব্যবহার করা হতো সেগুলোর মধ্যে সিএফসি ছিল, এইচসিএফসি আছে, এইচএফসি আছে, এইচএফও আছে, এবং যেগুলোর মধ্যে নন সিনথেটিক যেটা সেগুলোর মধ্যে আছে হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। তো আমরা সাধারণত ডোমেস্টিক ভাবে যে রেফ্রিজারেন্টগুলো ব্যবহার করছি সেগুলো সিএফসি, যেটা সিএফসি 2010 সালের 31শে ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশ থেকে মন্ট্রিল প্রোটোকলের আইন অনুযায়ী এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এখন বিশ্বের কোনো জায়গাতেই রেফ্রিজারেন্ট হিসেবে আর কোথাও ব্যবহার হচ্ছে না। এখন যেটা ব্যবহার হচ্ছে এইচসিএফসি। আপনারা জানেন যে 22 নাম্বার গ্যাস বলে একটা গ্যাস পাওয়া যায়, সবারই মুখস্থ, যেহেতু আমরা সকলে এসি ব্যবহার করি। এই 22 নাম্বার গ্যাস যেটা, সেটার কেমিক্যাল নাম হচ্ছে এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। যেটার মধ্যে সি আছে, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের কারণে সেটা হচ্ছে আমাদের ওজোন লেয়ার, ওজোন গ্যাস, যেটা ওজোন গ্যাস ধ্বংস হয়। এবং যেটার মধ্যে এফ আছে, ফ্লোরিন, সেটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে। তো ক্লোরোফ্লোরো কার্বনের কারণে আমরা জানি যে বৈশ্বিক উষ্ণতা তৈরি হচ্ছে এবং ওজোন লেয়ারের ক্ষতি হচ্ছে। দুটো সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা আছে। তো মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী এই সিএফসি গ্যাস আগামী 2030 সালের মধ্যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় এখন এটা ফেজ ডাউনে আছে, যে 2025 সালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 75% গ্যাস বন্ধ হয়ে যাবে। যে কারণে এই গ্যাসগুলোর কিছু চাহিদা বেড়ে গেছে। মেশিন যেহেতু আছে, তারই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অন্যান্য গ্যাসগুলোকে হয়তো বাজারজাত করার চেষ্টা করছে। কিন্তু আমদানির ক্ষেত্রে আমরা পুরোপুরি বলতে পারি যে পুরোপুরি নিয়মতান্ত্রিকভাবে আসছে। দুর্ঘটনার কথা আপনি যেটা বলছিলেন, দুর্ঘটনার মধ্যে আমাদের নানাবিধ কারণ আছে যে কেন দুর্ঘটনা হচ্ছে, এটা ছিল আপনার প্রশ্ন। দুর্ঘটনার জন্য আমাদের দুর্বল বিষয় যেগুলো, সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করছি, কাজ করার সময় বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। যে টেকনিশিয়ান যিনি কাজ করছেন তার অভিজ্ঞতার কিছু অভাব আছে। অভিজ্ঞতা কিভাবে হবে? অভিজ্ঞতাটা হবে তার ট্রেনিংয়ের মাধ্যমে। এই ট্রেনিংয়ের অপ্রতুলতা, কারণ নতুন টেকনোলজিকে আপনি অ্যাডাপ্ট করতে হলে টেকনোলজিক্যালি আপনাকে সাউন্ড সলভেন্ট হতে হবে। এখন যে রেফ্রিজারেন্টগুলো ব্যবহার করা হচ্ছে এর মধ্যে এইচএফসি 410A বলে একটা গ্যাস আছে এবং আরেকটা আছে R32। তো এইচএফসি 410A যে গ্যাসটি, এটার মেকানিক্যাল প্রেশার R22 তুলনায় বেশি, এবং এর মধ্যে দুটি গ্যাসের মিশ্রণ আছে, একটা R125 এবং R32, 50-50 রেশিওতে থাকে। এবং আরেকটা আছে R32 গ্যাস, যে R32 গ্যাসটা হচ্ছে এইচএফসি, বাট এটা লাইটলি ফ্লেমেবল। তো এই গ্যাসগুলোর সঙ্গে যখন আমরা কাজ করতে যাচ্ছি, তখন কিছু কিছু নিয়ম নীতি মানতে হবে। একটা ইনস্টলেশনের জন্য সিস্টেমকে ফুললি ভ্যাকিউম করতে হয়, মানে ভিতরে যে জলীয় বাষ্প এবং বাতাস যেগুলো থাকে সেগুলো মাইক্রন লেভেলে 500-এর নিচে নিয়ে আসতে হয়। তো 500-এর নিচে নিয়ে আসার জন্য আমাদের যে ধরনের কম্পোনেন্টসগুলো দরকার, ইনস্ট্রুমেন্টগুলো দরকার, অনেক সময় সেই কম্পোনেন্টসগুলো ব্যবহার করা হচ্ছে না, যে কারণে ভিতরে ময়েশ্চার থেকে যাচ্ছে, ময়েশ্চার থেকে ভিতরে অ্যাসিড তৈরি হচ্ছে, এবং অ্যাসিড এক সময় গিয়ে ক্ষতের সৃষ্টি করে সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। এই একটা কারণ। এবং আরও একটা বিষয় হচ্ছে, যখন আমরা ইনস্টলেশন করছি, ইনস্টলেশন প্রসিজিওর যেগুলো, সেই প্রসিজিওরগুলো আমাদের টেকনিক্যাল টিম যারা আছেন তারা পরিপূর্ণভাবে মানছেন না। তো সেই একটা জায়গা থেকে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। এছাড়াও নিম্নমানের কিছু টিউব, কানেকশন টিউব, নিম্নমানের কিছু ফিটিংস, নিম্নমানের তার, এবং ইনস্টলেশনের যে জ্ঞানটা থাকা দরকার,
কোন জায়গাটায় আউটডোর ইউনিটটা কন্ডেন্সিং ইউনিটটা ব্যবহার হবে, এইগুলো আমরা ঠিক না করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। রূপালী বাংলাদেশের মতো এত বড় একটা স্বনামধন্য পত্রিকা কাছে আমি আমার কিছু বিষয় তুলে ধরতে পারছি দেখে আমি নিজেকেও ধন্য মনে করছি, এবং আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের পক্ষ থেকে রূপালী বাংলাদেশ সহ যারা এখানে কাজ করছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।